নবীন প্রবীণ প্রবীণ নবীন এই হারমোনিয়াম তো বহুদিন ধরেই শুনে চলেছেন এবং যখনই নির্বাচন আসে তখন দেখা যায় যে এই বিষয়টা আরো বেশি করে সামনে চলে এসেছে। কেউ বলেন গৃহযুদ্ধ, কেউ বলেন পুরোটাই প্রহসন, কিন্তু কে কি বলেন সেই নিয়ে আমাদের আজকের পর্বটা নয়। এই নবীন প্রবীণ দ্বন্দ্ব নিয়ে আমাদের একটা থিওরি রয়েছে এবং সেই থিওরিটা শুনতে একটু আউট অফ দ্য বক্স লাগতে পারে, কিন্তু শুনে দেখুন। আর এটা শুধুমাত্র আমাদের থিওরি নয়, চারপাশ থেকে বেশ কিছু সময় ধরেই কিন্তু এই থিওরির কথাটা উঠে আসছে। অবশ্যই শুনে বলবেন এ সম্পর্কে আপনাদের মতামত কি। দেখুন, প্রথমেই প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গে সাংসদ হওয়ার জন্য কি দরকার হয়। সেভাবে দেখতে গেলে আমাদের রাজ্যে সাংসদ হওয়ার জন্য কিছুই লাগে না। মানে আপনি এই মুহূর্তে শাসক দলের যে সাংসদরা রয়েছেন তাদের দিকে যদি তাকান, তাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা বড় নেতাও নন, তারা সক্রিয় রাজনীতিও করেন না। আপনি শুনে বলবেন যে একটু কনফ্লিক্ট লাগছে ব্যাপারটার মধ্যে, শুনতে কেমন যেন, কিন্তু এটাই সত্যি, কন্ট্রাডিক্টরি নয়। আপনি দেখুন, আজকে দীপক অধিকারী বা দেব, মিমি চক্রবর্তী, নুসরাত জাহান, এদের মতো যে সাংসদরা রয়েছেন তাদের আপনি কদিন দেখতে পান সক্রিয় রাজনীতিতে, তাদের এলাকায় বা পার্লামেন্টে। আবার আরেকদিকে এমন কিছু সাংসদ রয়েছেন, সুদীপ বন্দ্যোপাধ্যায় বা সৌগত রায়ের মতো, যাদের বয়সও হয়েছে, সংগঠনের কাজে তাদের খুব একটা এই মুহূর্তে দেখতে পাওয়া যায় না, দিল্লিতে তাদের দেখতে পাওয়া যায়, কিন্তু এই রাজ্যের বা তাদের এলাকার রাজনীতিতে তাদের দেখতে পাওয়াটা অত্যন্ত দুর্লভ বস্তু। তাহলে সেক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে কিছু সাংসদ রয়েছেন যারা ভালো বক্তব্য রাখতে পারেন, সেখানে তাদের ব্যবহার করা হয়, আর কিছু সাংসদ রয়েছেন যারা বক্তব্যও ভালো রাখতে পারেন না, তাদেরকে কোথাও ব্যবহারও করে না দল। মানে পার্লামেন্টের কোনো ডিবেটেও তাদের অংশগ্রহণ করানো হয় না, বা তাদের এলাকায় যদি কোনো সভা, দলের কোনো অনুষ্ঠান থাকে, সেখানেও তাদের খুব একটা দেখতে পাওয়া যায় না। তাহলে এই সাংসদরা জিতে সাংসদ হন কি করে, তারা জেতেন কিভাবে? দেখুন, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেমন একটা কথা বলা হয় যে এখানে ভোট হয় না, ভোট করানো হয়, তেমনই সাংসদরাও জেতেন না, তাদের জেতানো হয়। এবং তাদের জিততে কারা সাহায্য করেন? শাহজাহানের মতো মানুষেরা। আপনারা নিশ্চয়ই জানেন নুসরাত জাহানের সাংসদ হওয়ার পেছনে এই শাহজাহানের একটা বড়সড় হাত ছিল। তেমনি আবার বীরভূমে কেষ্টমণ্ডল, তিনি একটা সময় শতাব্দী রায়কে সাংসদ করিয়ে নিয়ে এসেছিলেন। এই যে একটা সাংসদ হওয়া এবং হওয়ানোর পরিকাঠামো, একটা আন্ডারস্ট্যান্ডিং বহু বছর ধরে চলছে, একদম ওয়াটার টাইট একটা ফর্মুলা। মমতা বন্দ্যোপাধ্যায় যবে থেকে দলটা তৈরি করেছিলেন তবে থেকেই মোটামুটি এটা চলছে। এবার এইভাবেই জিনিসটা একটা আন্ডারস্ট্যান্ডিং, একটা বোঝাপড়া দিয়ে চলছে, সুন্দর বোঝাপড়া, রিজিয়নাল আধিপত্যর বোঝাপড়া রয়েছে। দেখুন, কেষ্টমণ্ডলের জায়গা ছিল একটা সময় বীরভূম, সেখান থেকে তিনি সাংসদদের জিতিয়ে দিল্লিতে পাঠাবেন, তারপর তারা দিল্লিতেই থাকবেন, এলাকায় শেষ কথা বলবেন কেষ্টমণ্ডল, এইরকম একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে। তো এইখান থেকেই আমরা আসছি পরবর্তী পদক্ষেপে। সমস্যাটা তখন তৈরি হয়, এই ফর্মুলা তো বহুদিন ধরে চলে আসছে, কিন্তু সমস্যা তখন তৈরি হয় যখন একটা ট্রানজিশনিং এর জায়গা আসে, এবং এক দল থেকে আরেক দলে যদি ট্রানজিশন করতে হয় তাহলে তো ব্যাপারটা হয়েই গেল, সহজ ব্যাপার, মিটে গেল। কিন্তু সমস্যা হচ্ছে একটা দলের মধ্যে যখন প্যারালাল ট্রানজিশন হয়। আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের বয়সের দিক থেকে যদি হিসেব করা যায়, তাহলে আরও একটা বিধানসভা নির্বাচন এবং তারপরে আরও একটা লোকসভা নির্বাচন তিনি হেসে খেলে লড়ে নিতে পারবেন, কিন্তু তারপরের বিধানসভা নির্বাচনে কি মমতা বন্দ্যোপাধ্যায়কে ময়দানে দেখতে পাওয়া যাবে? এইটা একটা প্রশ্ন হতে পারে। এবং এখানেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যদি সেই জায়গাটায় ঢুকতে হয় আজ থেকে 10 বছর 15 বছর পরে, তাহলে যে সমস্ত জায়গায় এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের লোকজন রয়েছেন, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি অনুগত, সেই জায়গায় 5-10 বছর আগে থেকে, অর্থাৎ এই সময় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিজের লোক বসাতে হবে, যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি অনুগত। বিভিন্ন পদে এই মুহূর্তে সেই রকম লোকজনকে কিন্তু বসাতে হবে। ব্যাপারটা হচ্ছে একটা পুরনো জলের পাইপলাইন বসানো রয়েছে, সেখান থেকে আপনাকে পাশাপাশি একটা নতুন জলের পাইপলাইন বসাতে হবে। পুরনো সিস্টেমটাকে আস্তে আস্তে বন্ধ করে দিতে হবে, নতুন জায়গায় খনন কার্য করতে হবে, পাইপ বসাতে হবে, সেখান দিয়ে হুড়মুড় করে প্রথমেই জল দেওয়া যাবে না, অল্প অল্প করে জল দিয়ে টেস্ট করতে হবে, মানুষকে জানাতে হবে যে নতুন পাইপলাইন বসেছে, এই নতুন পাইপলাইন দিয়ে জল বেরোবে, ইত্যাদি ইত্যাদি, তার জন্য সময় লাগবে। এবার তাহলে যদি আপনি প্রশ্ন করেন পুরনো সিস্টেমটার কি হবে, পুরনো সিস্টেমের ব্যাপারটা অনেকটা এরকম যে যতদিন পর্যন্ত পুরনো মালিকানা রয়েছে ততদিন পর্যন্ত আমরা কাজটা করে যাই, ক্ষতি কি? এই মুহূর্তে আপনি যদি দেখেন তৃণমূল কংগ্রেসের বিভিন্ন দলীয় পদগুলো যারা রয়েছেন, ক্ষমতায় যারা রয়েছেন, তারা যথেষ্ট প্রবীণ এবং তারা কিন্তু কার প্রতি অনুগত? আপনি যদি প্রশ্ন করেন উত্তরটা হবে মমতা বন্দ্যোপাধ্যায়। তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে রাজনীতিতে এসেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনে চলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তারা মানবেন ঠিকই, কিন্তু সেই আনুগত্যটা সবসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিই থাকবে। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অবশ্যই এখন থেকে এইভাবে মানুষ ফিল্ড করতে হবে সেই সমস্ত পদে যেখানে তার প্রতি অনুগত মানুষজন থাকতে পারেন। এবং অবশ্যই এখন যেরকম প্রবীণরা এই পদগুলোতে জাঁকিয়ে
নিয়ে বসেছেন, বাই দ্য টাইম অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা ব্যানার্জির জায়গায় মাঠে নামছেন, তার লোকজনও যাতে ওইভাবে জাঁকিয়ে বসে পড়তে পারে সেটা তাকে নিশ্চিত করতে হবে। মানে এই যে বেনিফিটের জায়গাটা, সেটা ফিনান্সিয়ালি হোক বা ইলেকটোরাল, সেখানে যদি আগে থেকে আঙুল না রাখা যায় তাহলে আপনি দল চালাবেন কি করে? সেই কারণেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই কাজটা এখন করতে হবে। আপনি যদি দেখেন বর্তমানে যারা পদে রয়েছেন তাদের কিন্তু অনেকটা বয়স এবং তাদের নানা রকম শারীরিক সমস্যার কথা, রোগের কথা বারবার উঠে আসে, যেটা খুব স্বাভাবিক, বয়স হলে হবেই। আপনি দেখুন জ্যোতিপ্রিয় মল্লিক, তার এখন সুগার রয়েছে, ডায়াবেটিস রয়েছে, তিনি অসুস্থ, তার প্রায় 65 বছর বয়স, তিনি বর্তমানে রয়েছেন জেলে। এবার উত্তর 24 পরগনার দলীয় সংগঠন চালানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় একটি কোর কমিটি তৈরি করে দিয়েছেন, যার চেয়ারম্যান হিসেবে বসানো হয়েছে পানিহাটির বিধায়ক নির্মল ঘোষকে, যার বয়স 74 বছর। আবার আপনি দেখুন আজকে সুব্রত মুখোপাধ্যায়, যিনি আমাদের মধ্যে নেই, সুব্রত মুখোপাধ্যায় প্রয়াত হয়েছেন 75 বছর বয়সে, তখনও পর্যন্ত তিনি মন্ত্রী ছিলেন। শোভনদেব চট্টোপাধ্যায়ের বয়স 79 বছর, মদন মিত্রর বয়স 69 বছর। তাহলে এই যে নামগুলো আমি বলছি, তাদের কিন্তু আপনি বাংলার রাজনীতিতে রোজ দেখতে পান, পশ্চিমবঙ্গের রাজনীতিতে তারা সক্রিয়, কিন্তু তাদের এতটা বয়স হয়েছে। তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই সমস্ত জায়গায় অবশ্যই এমন মানুষকে বসাতে হবে যারা তার প্রতি অনুগত। কারণ এই প্রবীণ নেতা যারা রয়েছেন তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মানতে পারেন, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা একেবারে তারা নির্দেশ পালন করে চলবেন, অক্ষরে অক্ষরে পালন করবেন, এইটা আশা করাটা একটু ফারফেচড, একটু কঠিন। কারণ এই সমস্ত নেতা নেত্রীরা রাজনীতিতে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দেখে এখনো পর্যন্ত ভোট হয়, সেই ভোটে তারা নির্বাচনে দাঁড়ান প্রার্থী হিসাবে। এখনো কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে ভোট হয় না। কাজেই এই আনুগত্যটা এই প্রবীণদের মধ্যে থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনোদিনই পাবেন না। তাকে কিন্তু আলাদা করে তার এই আনুগত্যের সার্কেলটা তৈরি করতে হবে এই নবীনদের নিয়ে। এবং প্রবীণদের ক্ষেত্রেও একটা ব্যাপার হচ্ছে যে যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছেন আমরা লড়ে যাব, মহাত্যাগী, এর থেকেও অনেক বেশি হচ্ছে তারাও খুব ভালো করে জানেন আজ থেকে 5 বছর বা 10 বছর বা 15 বছর পরে তারা কিন্তু সেভাবে আর কাজ করতে পারবেন না, তাদের বয়স সেভাবে তাকে সমর্থন করবে না। তাই যতদিন পর্যন্ত থাকা যায় থাকা যাক, ক্ষতি কি? এবং এখানেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, তার নিজের লোকজনকে, তার অনুগত লোকজনকে আস্তে আস্তে ঢোকাতে হবে বিভিন্ন পদে। সেটা বিভিন্ন দলের যে পদগুলো আছে সেখানে তো বটেই, তারই সঙ্গে যদি এমপি বা এমএলএ পদেও ঢোকানো যায় তাহলেও বা মন্দ কি, তাকে আস্তে আস্তে আগে থেকে সেই জায়গাটা নিজের জন্য তৈরি করতে হবে। এই আনুগত্য আবার ভারী অদ্ভুত বিষয়। একটা সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন আমার পরের নেতা শুভেন্দু এবং অভিষেক। শুভেন্দু অধিকারী 2021 আস্তে আস্তে মোটামুটি বুঝতে পেরে গিয়েছিলেন যে যতই মমতা বন্দ্যোপাধ্যায় বলুন না কেন আমার পরে শুভেন্দু অধিকারী, কিন্তু তাকে সবসময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরেই থাকতে হবে, রাজনৈতিক যোগ্যতা তার থেকে বেশি হওয়া সত্ত্বেও। আপনাদের নিশ্চয়ই মনে আছে 2021-এর আগে প্রচুর মানুষজন যারা তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে গিয়েছিলেন তাদের অনেকেরই কিন্তু একটা ওই অভিযোগের জায়গা এটা ছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নেতা হিসেবে মানতে হবে, মুখ্যমন্ত্রীর পরেই এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনিই সবকিছু দেখছেন, তিনিই সবকিছু করছেন, তাকে মেনে নিতে হবে। এবার তারা বিজেপিতে গিয়ে জিততে যদি পারতেন একটা হিল্লে হয়ে যেতে পারতো, কিন্তু সেটা হয়নি। তাদের মধ্যে অনেকেই আবার নির্বাচন হয়ে যাওয়ার পরেই তৃণমূলে ফিরে এসেছেন, এবং তৃণমূলে যারা ফিরে এসেছেন বিজেপি থেকে দেখবেন তারা কিন্তু বেশিরভাগই এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগামী হয়ে গেছেন। এবার এখানে আরো একটা প্রশ্ন উঠতে পারে যে এই প্রবীণদের জন্য প্রশ্ন, যে যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন আপনারাও ততদিন টিকে থাকতে পারবেন তো? অবশ্যই আপ্রাণ চেষ্টা তো তাদের সেটাই থাকবে। তারই সঙ্গে তাদের আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকটাও সামলে চলতে হবে। ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার বিভিন্ন পদে বিভিন্ন জায়গায় তার যে অনুগত লোকজন, নবীন যারা বলা হচ্ছে যাদেরকে, তাদেরকে কিন্তু ঢুকিয়ে দেওয়ার একটা চেষ্টা করতে থাকবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও নিজের দিকটা গোছাতেই হবে। দেখুন, কোনোটাই একদিনে হয় না, এই বদল কখনোই একদিনে আসে না। বাম দুর্গ একদিনে পড়ে যায়নি। বিজেপি পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে ডাবল ডিজিটে আসন জিতছে, এই দিনটাও কিন্তু একদিনে আসেনি। সেই রকমই এই বদলটাও একদিনে হবে না। ছোট 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 করে বদল হতে থাকবে, সংঘাত হতে থাকবে, প্রশ্ন উঠতে থাকবে, এবং প্রত্যেক দানে খেলা হবে। কোনো দানে হয়তো নবীন জিতবে, কোনো দানে হয়তো প্রবীণ জিতবে, তারপর একদিন দেখা যাবে গোটা খেলাটাই হয়তো বদলে গেছে। আমাদের রাজ্য পালা বদল তো অবশ্যই দেখেছে, এখন একই দলের মধ্যে ক্ষমতা বদলের এই পালাটাও হয়তো দেখতে পাবে আগামী দিনে আমাদের এই রাজ্য পশ্চিমবঙ্গ। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই কিন্তু জানাবেন কমেন্টের মাধ্যমে। আমাদের এই কাজ যদি আপনাদের ভালো লাগে, হঠাৎ যদি উঠলো কথার ইউটিউব চ্যানেলের জয়েন বাটনটি ক্লিক করে আপনারা আমাদের মেম্বার হতে পারেন, অথবা এই ভিডিওর নিচে যেখানে লাইক ডিসলাইক বাটন রয়েছে তার পাশেই রয়েছে থ্যাঙ্কস অপশন। থ্যাঙ্কস অপশনটায় ক্লিক করে এককালীন অর্থ সাহায্যের মাধ্যমেও আমাদের পাশে এসে আপনারা দাঁড়াতে পারেন। আপনাদের সকলের প্রতি আমরা কৃতজ্ঞ। অসংখ্য ধন্যবাদ আমাদের এই পর্বগুলি দেখার জন্য এবং আমাদের পাশে থাকার জন্য। ভালো থাকবেন।